মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতেন, হঠাৎ করে বলছেন যে না আমি এখন বাকি যে টাকাটা আছে সেটা আমি ব্যাংকে ইনভেস্টমেন্ট করব, তাতে ওনার গ্যারান্টেড ইনকামটা উনি পেতে থাকবেন। ঠিক আছে, বলছে মিউচুয়াল ফান্ডে রিস্ক হয়ে যাবে, আমি রিস্ক নেবো না। ঠিক আছে, এবার আর একজন ক্লায়েন্টের মতেও যে মিউচুয়াল ফান্ডে, যে আমি নতুন একজন ক্লায়েন্ট, তিনি বলছে যে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করব, তাতে আমার সিকিউরিটি কি? মিউচুয়াল ফান্ডে তো কোনো সিকিউরিটি কিছু থাকে না, মার্কেট ডাউন হয়ে গেল, আমার ফান্ড পুরো চোট হয়ে গেল, বা কোনো কোম্পানি বন্ধ হয়ে গেল, সেই কোম্পানির মালিক দেখা গেল পুরো টাকা নিয়ে চলে গেল, তো ওনার কোনো টাকাই উনি পাবেন না। তো এইটা কি ভাবনাটা ঠিক? না, এটা একদমই ঠিক নয়। দেখ, ব্যাপারটা হচ্ছে এটা তো ঠিক যে ব্যাংকে বা পোস্ট অফিসে কেউ যদি ইনভেস্ট করে তো রিটার্নের উপর একটা গ্যারান্টি থাকে যে 6% 7% যা হোক সে পাবে। মিউচুয়াল ফান্ডে রিটার্নের উপর কোনো গ্যারান্টি থাকে না, কিন্তু এখানে সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। প্রথমত ব্যাপারটা যদি খুব সহজভাবে বুঝিস, মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, মানে আমরা নিজেরা যারা ধর একটু অজ্ঞ, মানে স্টক মার্কেট সম্পর্কে অতটা আইডিয়া নেই, তখন আমরা এখন 45টা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যাদেরকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়, ইন্ডিয়াতে মোটামুটি রয়েছে 45টা বা তার বেশি আছে। তো আমরা যে কোনো একটা কোম্পানিকে ভার দিয়ে দিতে পারি যে তুমি আমার হয়ে ভাই টাকাটা দেখাশুনো করো, কারণ আমার স্টক মার্কেট সম্পর্কে অত নলেজ নেই। এবার যে কোনো একটা কোম্পানি XYZ যে কোম্পানিকেই আমরা দিই, তার কিন্তু একটা প্রফেশনাল টিম আছে যারা আমাদের হয়ে আমাদের টাকাটা দেখাশুনো করবে বা স্টক মার্কেটে ইনভেস্ট করবে। এবার দেখ কি প্রসেসে হয়, আমি 1000 টাকা করি বা 2000 টাকা করি, ধর আমি এক্স কোম্পানিতেই করলাম, তাহলে আমি 1000 টাকা একটা এক্স কোম্পানির ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, তাহলে ওদের টিম পুরো ফান্ডটা ম্যানেজ করবে। এবার ওরা ম্যানেজ করে কি করে, ওই আমার 1000 টাকাটাকে ধরে নিয়ে 40 থেকে 50টা কোম্পানিতে ইনভেস্ট করবে। আচ্ছা, এবং সেগুলো কিন্তু মোটামুটি ইন্ডিয়ার সব নামকরা কোম্পানিগুলোই হয়। যেমন দেখ, আমি একটা খুলে তোকে লাইভ দেখাই কোন ফান্ডের পোর্টফোলিও। তো এখানটায় দেখ পার্টিকুলার একটা কোম্পানির একটা পোর্টফোলিও, যেখানে আমি ধর 1000 টাকা ইনভেস্ট করব। তাহলে ওরা কি করেছে, 1000 টাকার 9% টাকা ওই এক্স কোম্পানির একটা ফান্ডে, 9.49% টাকা HDFC ব্যাংকে ইনভেস্ট করেছে। আচ্ছা, 8.80% ICICI ব্যাংকে ইনভেস্ট করেছে, 6% ভারতী এয়ারটেল, রিলায়েন্স, কোটাক, টাইটান, এইভাবে ডিফারেন্ট কোম্পানিতে, বাজাজ অটো, সান ফার্মা, এবং প্রতিটা কোম্পানির নাম তুই মোটামুটি দেখ জানিস, বাজাজ ফিন্যান্স, টাটা মোটরস, এবং এখানটায় পার্সেন্টেজ গুলো যদি দেখিস, এই পার্সেন্টেজে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছে, আর সাইডে সেক্টর গুলো রাখা আছে কোন কোন সেক্টরে ওরা ইনভেস্ট করেছে। তার মানে আমার ওই 1000 টাকাটা এতগুলো কোম্পানি এবং এতগুলো সেক্টর, দেখ বিভিন্ন সেক্টর এখানে রয়েছে। তো পোর্ট এন্ড পোর্ট সার্ভিসেসও আছে, ঠিক আছে, প্রাইভেট সেক্টর, ব্যাংক, অ্যালুমিনিয়াম, কমার্শিয়াল ভেহিকেল, 2 or 3 হুইলার, স্পেশালিটি কেমিক্যাল, মানে যত ধরনের সেক্টর হয় তত ধরনের সেক্টরে, এবং সেই সেক্টরগুলো সব নামজাদা যে সব কোম্পানি আছে 50-60টা কোম্পানিতে আমার ওই 1000 টাকাটাকে ওরা ডিভাইড করে রাখছে। তার মানে আমার 1000 টাকা ইন্ডিয়ার বড় বড় 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে। আচ্ছা, তার মানে আমার টাকা চোর তখনই যাবে যখন এই 50টা কোম্পানি একসঙ্গে ডুবে যাবে। এবার তুই একটা জিনিস চিন্তা কর, ইন্ডিয়ার যদি বড় বড় 50টা কোম্পানি একসঙ্গে ডুবে যায়, তো ইন্ডিয়ার ইকোনমি তো ডুবে যাবে। মানে আমি যদি ব্যাংকেও টাকা রাখি, তখন ব্যাংকও তো আমাকে টাকা দিতে পারবে না, কারণ যে কোম্পানিগুলো মধ্যে টাকা রাখছে তার মধ্যে তো হয়তো ব্যাংকটাও আছে। তো ব্যাংক ডুবে গেলেও আমাকে টাকা দেবে কি করে? ব্যাংকেও টাকাটা আমরা সিকিউর বলে কিছু নেই না, সেটা তো এখন তো একটা নিয়ম হচ্ছে, ডাউন হয় তো মানে কি হচ্ছে, এই ব্যাংকগুলো তো টাকাগুলো বিভিন্ন কোম্পানিতেই খাটাচ্ছে, ওরা লোন দিচ্ছে, বিভিন্ন ভাবে বড় করছে, যাই হোক না কেন। তার মানে কি ওই 50টা কোম্পানি যদি ডুবে যায়, তাহলে ওদের টাকা ব্যাংক ফেরত পাবে কি করে? ফলে ব্যাংক তো অটোমেটিক্যালি ডুবে যাবে। ফলে কিন্তু এখানে টাকাটা আনসিকিউর সেটা নয়, একমাত্র ওই যেটা বললাম 50টা কোম্পানি ডুবে গেলে তবেই টাকাটা ডুবে যেতে পারে, কিন্তু একসঙ্গে তো 50টা কোম্পানি ডুববে না। এবারে একটা বা দুটো কোম্পানিতে প্রবলেম হতেই পারে, সেই কারণেই আমরা একটা প্রফেশনাল টিমের হাতে টাকাটা দিই, যে যদি একটা বা কোম্পানি, যেমন দেখ একটা এক্সাম্পল আরেকটু দেখাই, ধর আইটিসি তে আমার টাকার 0.61% ইনভেস্টমেন্ট হচ্ছে। কোনো কারণে কালকে যদি আইটিসি তে প্রবলেম হয়, তাহলে আমার টাকার 0.61%ই প্রবলেমে পড়বে, এবং যেহেতু এটা প্রফেশনাল টিমের হাতে আছে, যে মুহূর্তে আইটিসি তে কোনো প্রবলেম হবে ওরা কিন্তু শেয়ারটা সেল আউট করে দেবে, ফলে আমার লসটাও মিনিমাইজ হয়ে যাবে।
ফলে এখানটায় আর এবং এই 50টা কোম্পানি যে হারে প্রফিট করবে আমার টাকাটাও কিন্তু সে হারেই বাড়বে। ফলে সাময়িক ডাউনে গেলেও ইন ফিউচার কিন্তু আমার টাকা রিটার্ন আসার সম্ভাবনা ব্যাংক পোস্ট অফিসের থেকে অনেকটা বেশি হয়। সব কোম্পানির হাতে আমার ভাগ ভাগ করা। ভাগ, ফলে একটা দুটো কোম্পানি নড়বড়ে হলো বা অসুবিধা হলো আমাদের ওভারঅল এফেক্ট কিছু হবে না। আর কোম্পানিগুলো কখনোই টাকা মেরে দিয়ে চলে যেতে পারবে না, কারণ কোম্পানির হাতে কিন্তু কোনো টাকা থাকে না। আমি যে এক্স কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, কোম্পানির হাতে কিন্তু টাকা নেই, ওদের ম্যানেজমেন্ট টাকাটাকে 50টা কোম্পানিতে ডিভাইড করে দিয়েছে। ফলে কোম্পানি চাইলে যে টাকা তুলে নিয়ে চলে যাবো সেটা হবে না, কারণ প্রতিদিন কোন কোম্পানির শেয়ার কেনা হলো বেচা হলো তার রিপোর্টগুলো সেবিকে পাঠাতে হয়, এবং সেবি ওটা খেয়াল রাখে যে কোম্পানি যাতে কোনো বদমাইশি না করে। যেহেতু কোম্পানির হাতে কোনো টাকা থাকে না, ও মেরে দিয়ে চলে যেতে পারবে না, টাকা তো স্টকগুলোতে রোজই ইনভেস্টমেন্ট হয়ে থাকছে। ফলে যে স্টকগুলোতে ইনভেস্টমেন্ট হচ্ছে সেগুলো যদি ডুবে না যায়, মানে অ্যাজ সাচ কোনো কেউ আমার ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে সেটা কখনোই হবে না। এবং লং রানে যেটা বললাম রিটার্নটা ভালো আসবে।